হ্যালো এভরিওয়ান, নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য তৈরি করে দেখাবো বাটারস্কচ কেকের এ টু জেড। নতুন যারা বেকিং শিখতে আগ্রহী তাদের জন্য বেসিক ধারণা খুব গুরুত্বপূর্ণ, আর এই বিষয়টাকে আমি আপনাদের কথা ভেবে বিশেষ করে যারা নতুন রাঁধুনি তাদের জন্য এ টু জেড উপস্থাপনা করেছি। আর আজকের ভিডিওতে থাকবে অনেক টিপস এবং ট্রিক্স। আশা করি ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে কেক তৈরি করার জন্য এখানে আমি শুকনো উপকরণ মেপে নিচ্ছি। আজকে আমি 2 পাউন্ডের কেক তৈরি করে দেখাবো। এখানে ময়দা নিয়েছি হাফ কাপ, আর সবসময় চেষ্টা করবেন নতুন প্যাকেটের ময়দা ব্যবহার করতে, তাতে বেকিংয়ের কাজ খুব ভালো হয়। এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখানে 1 চামচের মতো বেকিং পাউডার ব্যবহার করেছি। আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1/3 কাপ। আর গুঁড়া দুধ কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, কোনোভাবে স্কিপ করা যাবে না। 1 চিমটি দিয়ে দিচ্ছি লবণ। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তবে কর্নফ্লাওয়ার না দিলে কোনো সমস্যা নেই, কেক অনেক ময়েস্ট হয় এবং স্পঞ্জি হয়, তাই আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। এখন সব উপকরণ একসঙ্গে দিয়ে ভালোভাবে চেলে নিচ্ছি। যখন শুকনো উপকরণ চেলে নেব তখন ছোট ছোট দানা থেকে যায়, সে দানাগুলো আমরা হাত দিয়ে চেপে চেপে ভেঙে দিব। অবশিষ্ট যে অংশটা থেকে যাবে সেটা আমরা ফেলে দিচ্ছি। শুকনো উপকরণ এক পাশে রেখে দিচ্ছি। আর এখানে আমি 4টা ডিম নিয়েছি। আমি যেহেতু 2 পাউন্ডের কেক তৈরি করব, এজন্য আমার 4টা ডিম দরকার। আর ডিমগুলো অবশ্যই নর্মাল টেম্পারেচারে হতে হবে। যদি ফ্রিজে থেকে থাকে সেক্ষেত্রে আপনারা 1 ঘন্টা আগে ডিম বের করে রেখে দিবেন। এখন আমি কুসুম আলাদা করে নিব। ডিমের সাদা অংশ থেকে কুসুম আলাদা করতে হবে খুব সাবধানে, যেন হলুদ অংশ সাদা অংশের মধ্যে মিশে না যায়। আমি হলুদ অংশ আলাদা করে রেখে দিচ্ছি। এখন আমি একটা বিটারের সাহায্যে বিট করে নিব। মিডিয়াম স্পিডে বিট করে নিব 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট বিট করার পরে যখন দেখব ডিমের সাদা অংশ ফোম হয়ে গিয়েছে, তখন আমরা দিয়ে দিচ্ছি চিনি। এখানে 1/3 কাপ চিনি ব্যবহার করব। আর চিনি আমরা একসঙ্গে দিব না, ধাপে ধাপে চিনি ব্যবহার করতে হবে। অর্ধেকটা চিনি দিয়ে আমরা বিট করে নিব 1 থেকে 2 মিনিট। আবার বাকিটা দিয়ে আমরা বিট করে নিব আবার 2 থেকে 3 মিনিট। এভাবে 3 থেকে 4 বার চিনি ব্যবহার করে বিট করলে ডিমের ফোম অনেক স্মুথ হয়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ডিমের হলুদ অংশ। এটা আমরা একসঙ্গে দিব না, একটা করে দিব এবং 3 থেকে 4 সেকেন্ড বিট করে নিব। ডিমের হলুদ অংশ ব্যবহার করার পরে আমরা বেশিক্ষণ বিট করব না, মিডিয়ামের থেকে একটু লো রেখে আমরা বিট করে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তেল। এখানে হাফ কাপ তেল ব্যবহার করেছি। আর তেলটাও আমরা ধাপে ধাপে ব্যবহার করব, একসঙ্গে দিব না। প্রথম অর্ধেকটা দিব, 2-3 সেকেন্ড বিট করার পরে বাকি অর্ধেকটা দিয়ে বিট করে নিব আমরা 1 মিনিট। আমাদের কেকের ব্যাটার একদম রেডি। এখানে একটা টিপস বলে দিচ্ছি, কোনো অক্ষর লেখার পর 3-4 সেকেন্ড যদি একই থাকে, ডেবে না যায়, সেক্ষেত্রে বুঝতে হবে পারফেক্ট ব্যাটার তৈরি হয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ বাটারস্কচ ইমাশন। যেসব দোকানে বেকিংয়ের জিনিস বিক্রি করে সেখানে খোঁজ করলে বাটারস্কচ ইমাশন পেয়ে যাবেন। খুব আলতো হাতে একটা হ্যান্ড হুইপস দিয়ে ব্যাটারের সাথে ইমাশন মিশিয়ে নিচ্ছি। এখন আমরা এক এক করে শুকনো উপকরণ অ্যাড করে দিব। 3 ধাপে আমরা শুকনো উপকরণ অ্যাড করব এবং খুব আস্তে আস্তে করে অ্যাড করতে হবে। আমি যেভাবে করেছি আপনারা এভাবেই করবেন, খুব তাড়াহুড়া করে এই কাজটা করা যাবে না। আমার শুকনো উপকরণ মেশাতে সময় লেগেছে 5 থেকে 6 মিনিট। আপনারাও একটু ধৈর্য সহকারে মেশাবেন, তাহলে ব্যাটারটা অনেক ভালো হবে। তাড়াহুড়া করে এই কাজটা করা যাবে না, তাহলে কেক নষ্ট হয়ে যেতে পারে অথবা বসে যেতে পারে। এই জন্য একটু ধৈর্য নিয়ে আমরা কাজটা করব। আমি কিন্তু সময় বাঁচানোর জন্য স্পিডে দেখিয়ে দিচ্ছি, কিন্তু খুব আলতো হাতে আমি কাজটা করেছি, কারণ স্পঞ্জ কেকের ব্যাটারটা কিন্তু খুব আলতো হাতে করতে হয়, না হয় কিন্তু ডিমের ব্যাটার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন আমার কেকের ব্যাটারটা কত স্মুথ হয়েছে। আর কেকের ব্যাটার তৈরি করার সময় কোনো জল বা দুধ ব্যবহার করা যাবে না, এতে কেকের ব্যাটার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন এই কেকের ব্যাটার এক পাশে রেখে 10 ইঞ্চির একটা মোল্ড নিয়ে আমরা হালকা তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে আমরা উপরে বেকিং পেপার দিয়ে দিচ্ছি। আর বেকিং পেপার দিয়ে দিলে কেক আপনার এখানে লেগে যাবে না।
মোল্ড আউট করতে খুব সহজ হবে। মোল্ডে আমরা এখন কেকের ব্যাটার দিয়ে দিচ্ছি এবং মোল্ডে ব্যাটার দিয়ে একটা কাঠির সাহায্যে ট্যাপ করে নিতে হবে। ভেতরে যেন কোনো এয়ার বাবল না থাকে, এজন্য আমরা ঘুরিয়ে ঘুরিয়ে ট্যাপ করে নিচ্ছি। দুই হাত দিয়ে আমরা আরেকটু ট্যাপ করে নিব যাতে ভেতরে কোনো এয়ার বাবল না থেকে যায়। অন্যদিকে আমরা একটা প্যান নিয়েছি এবং 4-5 মিনিট আমরা প্রিহিট করে নিয়েছি। একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে কেকের মোল্ড বসিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে দিচ্ছি। চুলার আঁচ লো রেখে আমরা কেক বেক করে নিব 40 থেকে 45 মিনিট এবং ঢাকনায় ছোট যে একটা ছিদ্র আছে সেটা আমরা বন্ধ করে দিব। কেক বেক হতে থাক। অন্যদিকে আমরা একটা ক্যারামেল সস তৈরি করে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, তার সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ জল। এখন চিনির সাথে জলটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমরা কিন্তু এখনো চুলা অন করিনি। খুব ভালোভাবে যখন মিশে যাবে এই পর্যায়ে আমরা চুলা অন করে দিব। চুলা অন করে মিডিয়াম আঁচে আমরা একটা ক্যারামেল তৈরি করে নিব। বাটারস্কচ কেকের জন্য ক্যারামেল সস খুবই গুরুত্বপূর্ণ। যখন চিনি থেকে বাবল উঠবে এবং চিনির কালার চেঞ্জ হবে তখন একটা স্প্যাটুলার সাহায্যে নেড়ে চেড়ে নিব। এভাবে 3-4 মিনিট নাড়াচাড়ার পরে চিনি গলে ক্যারামেলে পরিণত হবে এবং আলতো হাতে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবং খেয়াল রাখতে হবে চিনি যেন পুড়ে না যায়। এই পর্যায়ে আমরা দিয়ে দিব 1 কাপ হুইপ ক্রিম। আপনার কাছে যদি হুইপ ক্রিম না থাকে সেক্ষেত্রে লিকুইড দুধ ব্যবহার করতে পারবেন। আর হুইপ ক্রিম কিন্তু স্বাভাবিক তাপমাত্রার হতে হবে। ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগে বের করে নেবেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। আমি এখানে সল্টেড বাটার ব্যবহার করেছি। আর বাটার অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে। নর্মাল টেম্পারেচারের না হলে তাহলে জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে। বাটার না থাকলে তেল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। বাটার ব্যবহার করার পরে চুলার আঁচ লো রেখে 3-4 মিনিট এভাবে নাড়াচাড়া করে নিব। দেখুন ক্যারামেল রেডি হয়ে গিয়েছে। এতটুকুই ঘন রাখবো, এর থেকে বেশি ঘন করা যাবে না। এটা যখন ঠান্ডা হবে তখন আরও ঘন হয়ে যাবে। একটা হ্যান্ড হুইপসের সাহায্যে অনবরত নাড়াচাড়া করে নিব, তাহলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এখন ক্যারামেল সসটাকে এক পাশে রেখে কেকের ক্রিম তৈরি করে নিচ্ছি। এখানে আমি ট্রপিক্যাল হুইপ ক্রিম ব্যবহার করব। যেসব দোকানে বেকিংয়ের জিনিসপত্র বিক্রি করে সেখানেই পেয়ে যাবেন। আর এই ক্রিম বাজার থেকে এনে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। ব্যবহার করার 2 ঘন্টা আগে বের করে নিয়েছি। 2 পাউন্ড কেকের জন্য আমি এখানে 1.5 কাপ ক্রিম ব্যবহার করেছি। এই ক্রিমের টেস্ট একটু মিষ্টি হয়, তাই আমি এক্সট্রা কোনো আইসিং সুগার বা মিষ্টি ব্যবহার করব না। আপনাদের প্রয়োজন মনে হলে প্রথমেই ব্যবহার করে নিতে পারেন। এখন আমি মিডিয়াম স্পিডে বিট করে নেব 3 থেকে 4 মিনিট। এভাবে বিট করতে করতে দেখব ক্রিম একদম ঘন হয়ে গিয়েছে এবং ক্রিম ডাবল হয়ে গিয়েছে। তখন আমরা একটা স্প্যাটুলার সাহায্যে পাশে যে ক্রিমগুলো ছিটে গিয়েছিল সেগুলো আমরা মাঝে এনে দিব। আমার কেকের ক্রিম কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটারস্কচ ইমাশন। এখন আমরা 1-2 মিনিট খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। বিট করতে করতে যখন দেখব বিটারের কাঁটা ভেতরে আটকে যাচ্ছে এবং ঘোরাতে সমস্যা হচ্ছে, তখন আমরা বুঝে নিব একটা পারফেক্ট ক্রিমে পরিণত হয়েছে। এখন আমি এই ক্রিমের অর্ধেকটা আলাদা করে নিচ্ছি। যে অর্ধেকটা আমি আলাদা করে নিচ্ছি এটা আমি কালার ব্যবহার করব। এখানে আমি ইয়েলো কালার ব্যবহার করব। আমি আজকের কেকটা ইয়েলো কালার দিয়ে ডিজাইন করব। এখানে আমি একটা টিপস বলে দিচ্ছি। ক্রিমের সাথে কালার যদি আগে থেকে মিক্সড করে ফ্রিজে রেখে দেওয়া যায় 1 ঘন্টা, সেক্ষেত্রে আপনারা সঠিক একটা কালার পাবেন। অনেকে বলে থাকেন কালার ঠিকঠাক আসে না বা সুন্দর হয় না। আপনারা এই টিপসটা ফলো করবেন, দেখবেন আপনারা সঠিক একটা ফলাফল পাবেন। এদিকে আমার কেক বেক হয়ে গিয়েছে। ঢাকনা তুলে দেখে নিচ্ছি কেক ঠিকঠাক হয়েছে কিনা। একটা কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি। কাঠিটা যেহেতু ক্লিন এসেছে তার মানে আমার কেক বেক হয়ে গিয়েছে। এভাবে কেক চুলায় রেখে দিচ্ছি। 4-5 মিনিট পরে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। গরম অবস্থায় কেক মোল্ড আউট করব না, তাহলে কেক ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। কেক নামিয়ে আমরা আধা ঘন্টা রেখে দিব এবং যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমরা মোল্ড আউট করে নিব।
যেহেতু হাতে কম সময়, এই জন্য আমি গরম অবস্থাতেই মোল্ড আউট করে নিচ্ছি। আপনারা এই কাজটা করবেন না, গরম অবস্থায় কোনোভাবেই কেক মোল্ড আউট করা যাবে না, তাহলে কেক ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি মোল্ডে যে বেকিং পেপার দিয়েছিলাম সেটা কেক থেকে এখন তুলে নিচ্ছি। আমি কেকটাকে 3টি ভাগে স্লাইস করে নিচ্ছি। আপনারা চাইলে 2টা ভাগে স্লাইস করে নেবেন। আর আপনাদের দেখিয়ে দিচ্ছি কেকটা কত সফট হয়েছে। আর আমার এই রেসিপি ফলো করে আপনারা অবশ্যই একটা পারফেক্ট বাটারস্কচ কেক তৈরি করতে পারবেন। কেক উঁচু করার জন্য আমি এখানে 3টা স্লাইস করেছি। আর কেক একটু উঁচু হলে দেখতে অনেক সুন্দর হয়। এখন আমি ফ্রিজ থেকে ক্রিম বের করে নিচ্ছি এবং একটা পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে নিচ্ছি। কেক ডেকোরেশনের পূর্বে এই কাজগুলো গুছিয়ে রাখলে ডেকোরেশন করা খুব সহজ হয়। এখন আমি কেক ডেকোরেশনের জন্য চলে যাচ্ছি। প্রথমে আমি একটা বোর্ড নিয়ে নিয়েছি এবং বোর্ডে আমি একটু ক্রিম মাখিয়ে নিচ্ছি। আর কেকের বোর্ডে ক্রিম মাখিয়ে নিলে কেক সরে যাওয়ার আর সম্ভাবনা থাকে না। এখন একটা স্লাইস আমি বসিয়ে দিচ্ছি। এই তো এখন সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আধা কাপ জলের সাথে 3 টেবিল চামচ চিনি মিশিয়ে নিয়েছিলাম। চিনি যখন জলের সাথে মিশে গিয়েছে তখন কেকে ব্যবহার করে নিচ্ছি। এখন কেকের উপরে পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম দিয়ে দিচ্ছি। এই কাজটা আপনারা স্প্যাটুলার সাহায্যেও করতে পারবেন, কিন্তু আমার মনে হয় এভাবে করলে ক্রিমটা খুব ভালোভাবে বসানো যায় এবং ঠিকঠাক মতো হয়। ক্রিমটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমরা যে ক্যারামেল সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিচ্ছি। আর এই সসটা কেকের লেয়ারে ব্যবহার করলে কেক খেতে অনেক টেস্ট হয়, তাই আমি সবসময় বাটারস্কচ কেকে ক্যারামেল সসটা ব্যবহার করি। কেকের অন্য লেয়ারগুলো আমি একইভাবে বসিয়ে নিচ্ছি এবং একটা প্লেট নাইফের সাহায্যে খুব ভালোভাবে ফিনিশিং করে নিচ্ছি। এবং এই লেয়ারেও আমি ক্যারামেল সস ব্যবহার করেছি। এভাবে আমি পুরো কেকটা কভার করে নিয়েছি। সুগার সিরাপ দিয়ে আবার ক্রিম দিয়ে দিচ্ছি কেকের উপরে। একটু কম ক্রিম দিয়ে কেকের উপরে এবং পাশে সমান করে নিব এবং এরপরে ফ্রিজে রেখে দিব 30 মিনিটের জন্য। আর এটাকে বলে ক্রাম্ব কোটিং। কেকের উপরে যখন ক্রিম লাগাবো এবং কেকের ফিনিশিং আনার সময় যেন কেকের গায়ে গুড়ি গুড়ি দানা দানা না ওঠে, সেজন্যই ক্রাম্ব কোটিং করা হয়ে থাকে। খুব সুন্দরভাবে কেকের ফিনিশিং আনার জন্য ক্রাম্ব কোটিং করে থাকি। ফ্রিজ থেকে কেক বের করে কেকের গায়ে প্রথমে ইয়েলো কালার লাগিয়ে নিচ্ছি। আর এখানে আমি কিন্তু রেড ম্যানের কালার ব্যবহার করেছি, আপনারাও চেষ্টা করবেন রেড ম্যানের কালার ব্যবহার করতে। এরপরে আমরা হোয়াইট কালার ক্রিম দিয়ে দিচ্ছি। কেকের ফিনিশিং আনার জন্য আপনারা যে কোনো ধরনের শক্ত কাগজ ব্যবহার করতে পারবেন অথবা প্লেট নাইফের সাহায্যে কেকের ফিনিশিং নিয়ে আসতে পারবেন। আমি একটা কার্ড ব্যবহার করে কেকের ফিনিশিং নিয়ে আসব। আর এটা দিয়েই আমি সবসময় কেকের ফিনিশিং করে থাকি। যে জায়গাগুলোতে একটু ফাঁকা ছিল আমি সেই জায়গাগুলোতে ক্রিম লাগিয়ে প্লেট নাইফের সাহায্যে আমি উপরে ফিনিশিংটা নিয়ে আসব। এভাবে আমি পুরো কেকটা খুব ভালোভাবে ফিনিশিং করে নিয়েছি। এই তো আমার কেক ফিনিশিং করা শেষ। এখন আমি স্ক্র্যাপারের সাহায্যে জিগজ্যাগ ডিজাইন করে নিচ্ছি। কেকটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি ডিজাইনটা করে নিচ্ছি। আমরা যে ক্যারামেল সস তৈরি করে রেখেছিলাম সেই ক্যারামেল সস কেকের চারপাশে ঘুরিয়ে একটা পাইপিং ব্যাগের সাহায্যে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে একটা ডিজাইন করে নিচ্ছি। এখন আমি একটা পাইপিং ব্যাগে 6B'র একটা নজেল নিয়েছি এবং ওই পাইপিং ব্যাগে ইয়েলো কালার এবং হোয়াইট কালার একসঙ্গে নিয়ে একটা সুন্দর ডিজাইন করে নিব। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডিজাইনটা করে নিচ্ছি। কেকের চারপাশ ঘুরিয়ে আমি এভাবে ডিজাইন করে নিচ্ছি এবং কিছু সুগার বল নিয়ে এই ছোট ছোট ফুলের উপরে বসিয়ে দিচ্ছি। আমাদের ক্যারামেল সস যতটুকু ছিল আমরা পুরোটাই দিয়ে দিচ্ছি এবং কেকটা ঘুরিয়ে আমরা চারপাশ থেকে ক্যারামেল সসটা সমান করে নিচ্ছি। এই তো দেখুন আমার কেকটা রেডি হয়ে গিয়েছে। এই কেকটা আমি এখন ফ্রিজে রেখে দেব 5 থেকে 6 ঘন্টার জন্য। আর আপনারা যদি কেক 3-4 দিন ফ্রিজে রেখে দিতে চাচ্ছেন সেক্ষেত্রে একটা এয়ারটাইট বক্সে কেক রেখে দিতে হবে, তা না হলে কেক শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 6 ঘন্টা পরে ফ্রিজ থেকে কেক বের করে কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কত সফট হয়েছে। আপনারা কিন্তু এই রেসিপি দেখে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। বাটারস্কচ কেক পারফেক্ট একটা কেক তৈরি হবে।
দেখুন কত সফট হয়েছে। জন্মদিন বা যে কোনো অনুষ্ঠানে পরিবারের সদস্যদেরকে যদি এইরকম একটি কেক উপহার দেন, তাদের প্রশংসায় আপনি তো মুগ্ধ হয়ে যাবেন। তো অবশ্যই একবার ট্রাই করবেন বাসায়। আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।